আমি একটি অবাহিত হয়ে এসেছি। আমি অনেকদিন ধরে সেলুর বন্ধুদের সঙ্গে পরিচিত। আমি লন্ডনে থাকি, আমি লন্ডনের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো এখানে তো আমার খুবই ভালো লাগছে। আগে যে এসেছি অর্গানাইজেশনে খুবই ভালো। তা ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য। আমি আমাকে খুবই সৌভাগ্য মনে করছি যে সেলুর সব বন্ধুদের সাথে আমার খুব দেখা হলো, পরিচয় হলো এই আনন্দের দিনে। আমার দুটো মেয়ে, একটি ছেলে এবং 3টা নাতিও আছে। কিন্তু আমার বয়স কিন্তু অনেক কম, সেটা হচ্ছে 2 বছর বড়, আর কিছু না। আমি রিটায়ার করেছি এখানে। এখন মাঝে মাঝে ইচ্ছা করে দেশটা দেখে যাই, কারণ দেশের কথা আমি বলতে পারি না, সেটাই আসল। আমাদের সৃজনের আর এক বন্ধুকে আমরা পরিচয় করে দিইনি, সে উপস্থিত ছিল না। আসিফ, আসিফকে পরিচিত হওয়ার জন্য অনুরোধ। ফরচুনেটলি আপনাদের সাথে আজকে আমি এখানে আসতে পেরেছি, বিকজ সুলতানুল আলম সাহেব আপনাদের একজন মেম্বার, আমি ওনার ফার্মের সাথে জড়িত আছি এবং এটা সৌভাগ্যকে এতদিন পরে আপনারা এক জায়গায় বসেছেন, দেখে ভালো লাগে। আমি আপনাদের সবাই ওয়েল উইশ কামনা করছি। আমি 4 মেয়ের বাপ। আমার বড় মেয়ে ডাক্তার হয়ে গিয়েছে, সে প্র্যাকটিস করছে। আর তারপরের মেয়ে ঘরে একটা ছেলে আছে, আমি নানা। আর আমার সেজো মেয়ে এবার কলেজে পড়ছে বিকর্নিসার, আর ছোটটা হুইল পিপল ফ্লাওয়ারে ম্যাট্রিকে আছে। থ্যাংক ইউ। আমরা আমাদের পরিচয় দিচ্ছি, কিন্তু ওদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি না, সেজন্য ওরা প্রতিবাদ জানাচ্ছে এবং পরিচিত হওয়ার চেষ্টা করছে। আপনারা ওদের দিকে দৃষ্টি ফেলুন। আমি সজীবকে ডাকছি আজকের আমাদের এই অনুষ্ঠানে যারা শিল্পী হিসেবে উপস্থিত হয়েছে তাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। সজীব, মিউজিশিয়ান যারা আছেন তাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য করছে, যারা এসছে তাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ করছে। সজীব। ধন্যবাদ। আপনাদের মাঝে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার নাম পীযূষ, আমি পেশায় একজন অ্যাডভোকেট, ঢাকা হাইকোর্টে প্র্যাকটিস করি। পাশাপাশি একটা এনজিওতে আছি, বেলাতে আছি, বাংলাদেশ এনভায়রনমেন্টাল অ্যাসোসিয়েশন। আর আমি ঢাকা ইউনিভার্সিটি এলএলবি অনার্স এবং এলএলএম করেছি। আমার ওয়াইফ সে একটা কলেজে আছে, গভর্নমেন্ট বাংলা কলেজে আছে। আমার একটা মেয়ে আছে, পাশাপাশি আমি গানও করে থাকি। থ্যাংক ইউ। আমি পলাশ, আমি ফুল টাইম মিউজিশিয়ান। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ উদ্যোক্তাদের মাসু ভাইকে এবং সাথে আমার যত বড় ভাইরা আছেন সবাইকে। আমি সজীব, আমি পড়াশোনা করছি, MBA করছি আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে, আর আমি একজন ফুল টাইম মিউজিশিয়ান। থ্যাংক ইউ। ভোজন পর্বে যাওয়ার আগে আমরা আমাদের সঙ্গীত পর্বে যেতে পারি। আমি সজীবকে অনুরোধ করছি যে একটা কিছু করার জন্য।
নমস্কার। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, তারপরে কথাটা কি? পথে পথে যেতে ত্রুটি, লা 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 লা। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, আমি অনুরোধ করছি সেলু বড়ুয়াকে আসতে। আমি আরেকটা গানে শিখে দেবো। মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারি ধরি বারে করি পণ অকারণ, মায়া বন বিহারিণী। আঘাত নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। আঘাত নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিব ওর প্রাণ মন অকারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরি বারে করি পণ অকারণ, মায়া বন বিহারিণী। ফাগুনের পবনে খুশিবে আকাশ বাণী শ্রবণে, চমকিবে ফাগুনের পবনে খুশিবে আকাশ বাণী শ্রবণে। চিত্ত আকুল করো অনুপম অকারণ, দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব। পরশ করিব ওর প্রাণ মন অকারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরি বারে করি পণ অকারণ, মায়া বন বিহারিণী। রাজীব, এখন রাজীব গান করবে। আমি রাজীবকে গান গাওয়ার জন্য অনুরোধ করছি। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে
নীলিমায় দুটি চোখ ভাসিয়ে দিয়ে শুধু আমায় দেখো, শুধু আমায় দেখো। নীলিমায় দুটি চোখ ভাসিয়ে দিয়ে শুধু আমায় দেখো, শুধু আমায় দেখো। এই সোনালি দিনে তোমায় দিয়ে গেলাম, শুধু মনে রেখো। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते मेरे गीत याद रखना, कभी अलविदा ना कहना, रहना कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। करते करते हम तुम कहीं खो जाएंगे इन्हीं बहारों पे, आंचल में कट के सो जाएंगे। करते करते हम तुम कहीं खो जाएंगे इन्हीं बहारों पे, आंचल में कट के सो जाएंगे। सपनों को फिर भी तुम यूं ही बुलाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। থ্যাংক ইউ। আমার মনে হয় বৈচিত্র্য আসুক, আরো কেউ গান করুক। হ্যালো, এবং বিজয়ের স্মৃতিচারণ অনুষ্ঠান শুরু হবে এবং তারপর আমাদের বিকেলে যেটাকে আমরা সাইট সিন বলি, আমার জেলাটা সবাই মিলে ঘুরে ঘুরে নিয়ে আসো খোলারিয়া কোথায় আছে? নিয়ে আসো খোলারিয়া, নিয়ে আসো। তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে কয় পিস করে দিবা, আমরা তোমাদের একসাথে দিয়ে দিই না।
কি আশায় বাঁধি খেলা সাগরে দিশে সৃজন স্বজন বন্ধুরা, চৈত্রের এই অপরাহ্নে সাবজী বৃক্ষ মধ্যে আমরা যারা সৃজনকে সংগঠিত করেছিল আজ থেকে 30 বছর আগে, যারা নানাভাবে সৃজনের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদের ভূমিকা দিয়ে তারা তাদের স্মৃতি কথা বলবেন। আর এর মাঝে মাঝে কবিতা, গান, আবৃত্তি বা কেউ যদি কি বলে এটাকে বাসু জোকস, কেউ যদি কৌতুক বলতে চান তাহলে বলবেন। সৃজনকে কিভাবে দেখেছি? স্বাভাবিকভাবে যে কোনো সৃষ্টি প্রক্রিয়াকে যে যেভাবে দেখে সেভাবেই সে উপস্থাপন করে। আমি কিভাবে সৃজনকে দেখেছি সেটা সংক্ষেপে বলার চেষ্টা করব। কিন্তু অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে হয় যে আমাদের পরিচয় পর্বে আমি ব্যক্তিগতভাবে মাসু এবং লুৎফর দৃষ্টি আকর্ষণ করছি যে তোমরা কোনো ডিস্টার্ব করবে না। যে আমি এই পরিচয় পর্বে সবার পরিচয় তুলে ধরলেও আমার পরিচয় কিন্তু কেউ তুলে ধরে না। যা হয় আর কি, এই পৃথিবীটা খুবই নির্মম, নিষ্ঠুর এবং প্রতিহিংসা পরায়ণ। শেষ পর্যন্ত আমি আর নীরব থাকতে পারলাম না, নিজেই নিজেকে তুলে ধরতে হচ্ছে। আমি মোহন রায়হান, বাংলাদেশের উত্তরবঙ্গের পাড় ভাঙা যমুনা পাড়ের একজন মানুষ, একজন নিরীহ মানুষ, অত্যন্ত গোবেচারা মানুষ। তো উচ্চশিক্ষার আশায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের এক নিভৃত গ্রাম থেকে এই ঢাকা এসেছিলাম দূর দূর বক্ষে ভীত সন্ত্রস্ত এক চাহনি নিয়ে। কিন্তু আমার এতই সৌভাগ্য, একই সঙ্গে দুর্ভাগ্য যে এখানে এসে আমি কিছু বন্ধুর সন্ধান পেয়েছিলাম যারা একই সঙ্গে হৃদয়বান এবং একই সঙ্গে প্রেমিক, আবার প্রতিশোধ পরায়ণ, হিংসুক। আমার বন্ধুরা তাদের জীবনের সব আশা, ভরসা, ভালোবাসার জায়গাগুলো খুঁজে নিয়েছিল, আমাকে কেউ পাত্তা দেয় না। জেলা শহর থেকে আসা, তো সেখানে কিছু লেখালেখি করতাম, এই নাটক, ফাংশন, শিল্প সাহিত্য নিয়ে ব্যস্ত থাকতাম। ঢাকায় এসে নিজেকে খুবই অসহায় এবং এতিম মনে করি, যার ফলে আমার ঢাকায় সহায় সম্বলবান বন্ধুদের সঙ্গে পরিচিত হয়ে ভাবলাম যে
এজন্যই বলছে আমার বন্ধুরা তিরস্কারে হাসি হাসছে যে এই বন্ধুদের আমাদের মতন লেজে কোনো পাড়া ছিল না। তারা ঘরে ফিরলে তাদের মাথার উপরে ছাদ ছিল, মায়ের সাজানো খাবার টেবিল সবসময় প্রস্তুত ছিল। তো যার ফলে তাদের জীবন এবং আমাদের জীবন দৃষ্টিভঙ্গি একটু পার্থক্য ছিল। তবু এসে দেখলাম আমার আসলে, আমি সবাইকে বলবো যে সবাই তার সৃজনের সূত্রটা বলবে। তো আমার আসলে স্কুল বন্ধু ছিল হচ্ছে আতিক সিদ্দিক, স্কুলে ছিল আতিকুল্লাহ সিদ্দিক। তো পরবর্তীতে আতিক সিদ্দিক, কাজল আমার স্কুলের বন্ধু। আমরা সিরাজগঞ্জের জ্ঞানজনী হাই স্কুল একসঙ্গে পড়তাম। সেখান থেকে ওর সঙ্গে আমার বন্ধুত্ব। ওর বাবা সিরাজগঞ্জ পাওয়ার হাউসের মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ছিলেন। সবাই আমাকে সন্তান বা ভাইয়ের মতনই দেখত। কিন্তু আমরা স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে ওরা চলে আসে, রংপুরে বদলি হয়ে যায়, ওর বাবা চলে যায়। তারপরে মুক্তিযুদ্ধ চলে আসে। চলে আসার পরে আমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ি। কিন্তু 1971-এর মুক্তিযুদ্ধে একজন স্কুলের ছাত্র হয়ে আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। স্বাধীনোত্তর বাংলাদেশে যখন মুক্তিযোদ্ধাদের অস্ত্র জমানো হচ্ছিল সোহরাওয়ার্দী উদ্যানের তৎকালীন রেস কোর্সে, সেখানে আমি আমার বড় ভাই এসেছিলাম অস্ত্র জমা দিতে। সেখানে এসে ভাবলাম কাজলকে খুঁজে বের করতে হবে। কাজলের ঠিকানা কি? ঈদঘর, ধানমন্ডি। গ্রামের ছেলে, মফস্বলের খ্যাত থেকে উঠে এসেছি। সবাই বলে ঈদঘর মানে, ঈদঘরে গেলেই তো কাজলকে পাওয়া যাবে, আতিকুল্লাহ সিদ্দিককে পাওয়া যাবে। সেই আতিকুল্লাহ সিদ্দিক যখন স্কুলে পড়তাম, আজকে তার পরনের যে গোলাপি শার্ট, তার চেয়ে তো গোলাপি তার চেহারা ছিল। তার চেহারা এতই গোলাপি এবং তার শরীরের ত্বক এতই স্বচ্ছ ছিল যে তার গালের একটি নীল রগ এখান দিয়ে দেখা যেত, হ্যাঁ, গোলাপি দুধের মতো। তো সেই কাজলকে নিশ্চয়ই ঢাকায় গেলে, ঈদঘরে গেলেই কাজলকে পাবো। কিন্তু ঈদঘরে যখন আমরা খুঁজতে আসলাম তখন দেখলাম যে ঈদঘর মানে কি, ধানমন্ডি মানে কি, অজস্র গলি ঘুরছি, অজস্র রাস্তা। তখন আমি আমার বড় ভাই ঠিক করলাম যে কাজলকে আমাদের খুঁজে বের করতে হবে। কোন চেতনায়, কোন প্রেরণায় যে 9 মাসে যদি পৃথিবীর একটি শক্তিশালী সেনাবাহিনীর সাথে প্রায় নিরস্ত্র অবস্থায় যুদ্ধ করে আমরা একটি দেশ অর্জন করতে পারি, কাজলকে কেন খুঁজে পাবো না? আমি এবং আমার বড় ভাই সকাল 8টার থেকে খোঁজা শুরু করলাম। ধানমন্ডির প্রতিটি গলিতে, প্রতিটি বাড়িতে যে জিজ্ঞাসা করলাম আবু বকর সিদ্দিক ইঞ্জিনিয়ার, তার ছেলে কাজলের বাসা কোনটা? এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এতই শক্তিশালী ছিল যে দুপুর 2টার সময় আমি ঠিকই আতিকুল্লাহ সিদ্দিক কাজলকে খুঁজে পেলাম। কাজলকে খুঁজে পেলাম না, তার বাড়ি খুঁজে পেলাম। তার বড় ভাইয়ের সঙ্গে দেখা হলো এবং জানতে পারলাম যে কাজল রংপুরে আছে। কিন্তু তাদের সূত্রটা খুঁজে পেলাম, সন্ধান খুঁজে পেলাম। পরবর্তীতে কাজলের সঙ্গে দেখা হলো, দীর্ঘ কথা বলতে চাই না। তো পরবর্তীতে আমি নিজে যখন ঢাকায় আসলাম, তখন পড়তে আসলাম ঢাকা কলেজে, ঢাকা ইউনিভার্সিটিতে। তখন দেখলাম আমি সে সময় একসময় জেলে ছিলাম 74-এ। সে জেলে পাবনা জেলা কারাগারে, সেখানে কাজল জেলখানায় হঠাৎ ডিপটি জেলার খবর দিল যে কয়েকজন বিলেতি সাহেব তোমার সঙ্গে দেখা করতে আসছে। বিলেতি সাহেব আমার সঙ্গে দেখা করতে আসছে। পরে আমাকে জেলের গেটে ডাকা হলো, যে দেখি সত্যি বিলেতি সাহেব, এরকম মাথায় হ্যাট, জিন্স শার্ট পরা 3 যুবক, একজন আতিক সিদ্দিকী কাজল, একজন শামসুর রানা, একজন মুকুল, এই 3 বন্ধু। তখনকার দিনে 74 সালে জেলখানায় তারা যেভাবে গেছে, জেলের ডিপটি জেলা মনে করছে বিলেতি সাহেব। তারপর তাদের এই 3 জনের কাজলের সঙ্গে পরিচয় হলো। পরে এই 2 জন আমার ঢাকার পরবর্তী 2 বন্ধু হিসেবে কাজল, মুকুল এবং রানা, তাদের পেলাম। এরপরে ঢাকা এসে আমার সেখানে দেখা হলো। আমার মনের মধ্যে চিন্তা যে
মফস্বল শহরে কবিতা টবিতা লিখলাম, অনুষ্ঠান টনুষ্ঠান করতাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক টাটক করতাম, অভিনয় করতাম। ঢাকায় কি করা যায়? তখন আমি দেখতাম কাজল আর মাসু দুজন গিটার নিয়ে মাসুর কথা বলতে হয় যে তখন সেই মাসু তার মায়াবী চেহারা, যদিও সে তখন যুবক, কিন্তু হরিণীর মতো তার সেই মায়াবী চোখ এবং বেশ কি বলবো যে শব্দটা আমি খুঁজে পাচ্ছি না। যা হোক, তো মাসু এবং কাজল দুজন দেখি যে তারা গিটার বাজানো শেখে তফাৎ। তখন দেখলাম যে না, এদের মধ্যে তো শিল্প সাহিত্য আছে, এরা চেষ্টা করছে। তখন মাসু এবং কাজলের সঙ্গে আমি কথা বললাম যে আচ্ছা, আমরা ঢাকায় একটা সাংস্কৃতিক সংগঠন করতে পারি এবং সেখান থেকে আমরা একটা দল করে আমরা সাংস্কৃতিক অ্যাক্টিভিটিস করতে পারি। তখন তারা সোৎসাহে আমাকে উৎসাহিত করলো যে হ্যাঁ, এটা তো হতে পারে, আমরা করতে পারি। তারপরে আমি কাজল মাসু তিনজন এটা শুরু করলাম। শুরু করার পর আমাদের আর সবাই যারা এখানে আজকে যাদের সঙ্গে পরিচিত হয়েছেন একে একে, তারপরে কে এটা এখন আর মনে নাই, এইভাবে আমাদের শুরু হয়। তখন এটা যেহেতু সংগঠিত করতে হবে, তখন এখানে আমাদের কিছু সিনিয়র নেতৃত্বের প্রয়োজন। তখন আমরা দেখা করলাম, তখন আমার সঙ্গে পরিচয় ছিল কবি আসাদ চৌধুরী, জাহানার ইমাম, তাদের কাছে গেলাম। কামাল আতাউর রহমান, অধ্যাপক কামাল আতাউর রহমান এবং ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী, তাদের কাছে আমরা গেলাম এবং তাদেরকে আমরা প্রস্তাব করলাম যে আমরা এরকম একটা সংগঠন করছি, আপনারা আমাদের সঙ্গে থাকেন। এবং তখন তো এত বেশি সংগঠন ছিল না, তারাও রাজি হলেন এবং আসলেন। তো ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী আমরা প্রথম সভাপতি করলাম, আর আমার বন্ধুরা আমাকে সৃজনের সাধারণ সম্পাদক নির্বাচিত করলো। আর সম্ভবত মাসু তখন ছিল, মাসু কি ছিল? মাসু ভাইস প্রেসিডেন্ট, কাজল প্রচার সম্পাদক, রাকা বোধহয় প্রচার সম্পাদক না, লুৎফর কি ছিল? হ্যাঁ, সাংগঠনিক, বাকি ভাই। যাক, আমি মনে করি যে যার যার কথার সময় সে বলবে। এইভাবে আমাদের সৃজনের যাত্রা শুরু হলো। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আমাদের প্রথম উদ্বোধনী অনুষ্ঠান করলাম। আজকের সরকারের যে উপদেষ্টা, তথ্য উপদেষ্টা না আইন উপদেষ্টা ব্যারিস্টার মনিরুল হোসেন ছিলেন চিফ গেস্ট, আনোয়ারুল্লাহ চৌধুরী সভাপতি ছিলেন। সেখানে আমরা টিএসসিতে একটা অনুষ্ঠান করলাম, বিরাট অনুষ্ঠান। সেখানে শেলু, তারেক, করিম, রুনা সবাই সেদিন গান গিয়েছিল, আমার মনে আছে। আমাদের একটা নাটক হয়েছিল, সেই নাটক ছিল টাপুর টপুর মনোজ সেনগুপ্তর আলজুসের কথা বলতে হয়। আলজুস, রানা, আমার মনে হয় আমাদের যে বন্ধুরা আসলে তাদের জন্য আমাদের একটা শোক প্রস্তাব গ্রহণ করা উচিত হচ্ছে। তো সেখানে একটা নাটক হয়েছিল, সেখানে রুনা নায়িকার চরিত্রে অভিনয় করেছিল। যদিও সে সেই নাটকের নায়ককে তার জীবন নায়ক হিসেবে বেছে নেয় নাই। তো রুনা খুব ভালো অভিনয় করেছিল সেদিন। কিন্তু এখানে একটা মজার কথা যে রুনা কিন্তু এই নাটকে অভিনয় করতে আসে না। এই নাটকের মূল চরিত্র অভিনয়ের জন্য, মূল নারী চরিত্র অভিনয়ের জন্য আমার বন্ধুরা, ঢাকার বন্ধুরা তখনকার সুন্দরী, অনিন্দ সুন্দরী রাকাকে পছন্দ করে নিয়ে এসেছিল। কিন্তু রাকা তখন এতই লাজুক ছিল, এতই মানে লজ্জাশীলা ছিল যে সে আমাদের রিহার্সেল হচ্ছে ইয়েতে, কাজলের বাসার সামনে কি ছিল এটা, আমাদের সৃজনের সঙ্গে যারা জড়িত ছিল তারা কিন্তু প্রত্যেকেই পরবর্তী জীবনে জাতীয় পর্যায়ে অনেকেই বিখ্যাত হয়েছিল। তার মধ্যে সেদিন আমাদের এই নাটকের যিনি পরিচালকের দায়িত্ব নিয়েছিল, আবুল হায়াত, বাংলাদেশের শ্রেষ্ঠ অভিনেতা এবং নাট্যকার আজকে, উনি কিন্তু সেদিন আমাদের এই নাটকের পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। এবং আমাদের এই নাটকে কিন্তু প্রত্যেকেই নায়কের এবং প্রধান চরিত্র অভিনয় করার জন্য আগ্রহী ছিলেন। কিন্তু আবুল হায়াত কিন্তু অডিশন নিয়েছিলেন এবং সেই অডিশনে আমার বন্ধুরা অনেকে অংশগ্রহণ করেছিল, কিন্তু এই গ্রাম থেকে আসা মোহন রেহান সেই মূল চরিত্রে কিন্তু অডিশনে টিকেছিল।
হ্যাঁ, এবং আরো আলজুস একটা মূল চরিত্র, প্রধান চরিত্র অভিনয় করেছিল, ফজলু আজকে আসে নাই। তারপরে আর কে অভিনয় করেছিল, বাকি ভাই অভিনয় করেছিল, আর কে রুনা অভিনয় করেছিল। যা হোক, সে নাটকটা খুব সুন্দর নাটক হয়েছিল। সেখানে আমাদের সেই অনুষ্ঠানে বাংলাদেশের আজকের সাংস্কৃতিক জগতের বিখ্যাত লোকজন আসলেন এবং ইত্তেফাকের প্রথম পাতায়, আজও খুঁজলে পাওয়া যাবে, প্রথম পাতায় আমাদের ছবি, মানে অনুষ্ঠানের ছবি ছাপা হয়েছিল। তখন একটি নতুন সংগঠন সৃজন 1976 সালে ইত্তেফাকের প্রথম পাতায় আমাদের অনুষ্ঠানের ছবি সহ 4 কলাম ছবি সহ খবর ছাপা হয়েছিল। এরপরে কিছু রেহনুমা ছিল আমাদের সঙ্গে। রেহনুমা আজকে জাতীয় পর্যায়ে তার জায়গা করে নিয়েছে, অনেকেই জায়গা করে নিয়েছে। তো পরবর্তীতে আমরা আরো কিছু অনুষ্ঠান আমরা করি, কিন্তু পরবর্তীতে আমরা যার যার পেশাগত জীবনে জড়িয়ে পড়ার কারণে আমাদের পক্ষে সম্ভব হয়নি আর সৃজনকে এগিয়ে নেওয়া। কিন্তু আমরা অনেক দিন ধরে পরিকল্পনা করছিলাম যে আমরা আবার পুনর্গঠিত হব, আবার পুনর্মিলিত হব। তারই লক্ষ্য নিয়ে আজকে আমাদের এই পুনর্মিলন। আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই। প্রায় অধিকাংশই অংশগ্রহণ করেছে, কেউ কেউ বাকি আছে, হয়তো পরবর্তীতে আবার সবাই অংশগ্রহণ করবে। তো আমি আমার কথা না বাড়িয়ে প্রত্যেকেই সৃজনের, আমি ইতিহাসটা বলা দরকার ছিল, যে সূত্রটা ধরিয়ে দেওয়া। তো এটা বলতে হয় যে আমার সৃজনের প্রথম শুরু হয়েছিল কাজলের ভাষায়, পরবর্তীতে আমাদের সৃজনের আমাদের কেন্দ্রভূমি ছিল হচ্ছে মাসুর ভাষা। আমরা পরবর্তী ইয়েতেও বলে নাই, যার জন্য সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে। তো প্রত্যেকেই তার নিজের কথা সৃজনের সঙ্গে তাদের স্মৃতির কথা বলবেন। তো একটা জিনিস অনেকেই বলে নাই, নিজের ব্যক্তিগত পরিচয় দিয়েছে, কিন্তু কে কোথায় কি করছে সেই জিনিসটা কষ্ট করে কেউ বলে নাই। আমার ধারণা যে সৃজনের প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে সফল হয়েছে, সার্থক হয়েছে। তো সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক, এই বলে আমি আমার স্মৃতিচারণ শেষ করছি। আমি আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি স্বাধীনতার গান দিয়ে। এই স্বাধীনতার গানটিও সদ্য প্রসূত, মাত্র গতকাল তার সৃষ্টি হয়েছে এবং আজকে বাংলাদেশ টেলিভিশনে সেই গানটি গাওয়া হচ্ছে। সেই গানের গীতিকার আর কেউই নন, সৃজনের অন্যতম প্রতিষ্ঠাতা বন্ধু গোলাম মোর্শেদ মাসু, যিনি ইতিমধ্যে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একজন গীতি কবি হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন। তার অনেক গান বাংলাদেশ স্বাধীনতা গান, ফাহমিদা নবীর আজকে গাইবে বাংলাদেশ টেলিভিশনে, সেই গানটি পরিবেশিত হচ্ছে। বা সেটা কে পরিবেশন করবে? ফাহমিদা নবীর কণ্ঠে। সবকিছু কাঁচা আবেগ। আমি সৃজনের আমাদের আবেগ, ইচ্ছা অনিচ্ছা, ভুল ভ্রান্তি, অনেক কিছু, এগুলি আমি এত ডিটেল বলতে চাই না, আমার বন্ধুরা বলবে। সৃজনের এই আবেগের সাথে সাথে আমাদের যে বন্ধুত্বটা ছিল সৃজন সংক্রান্ত, সৃজনের উপর বেস করে, সেই বন্ধুত্বটা কেমন ছিল একটা উদাহরণ দিই। আমি কাজলের কথা বলবো। আমরা তখন এই বয়সে মোটামুটি অনেকেই প্রেম করি, প্রেমের চেষ্টা করি, মানে ইত্যাদি বিষয়ে কিন্তু জড়িত কম বেশ। তো কাজল আমাদের বন্ধু মোটামুটি সপাটে প্রেম করছেন। তো কাজলের
একমাত্র প্রেমিকা যে এখন আছে আর কি, বিভাগ তার বধুয়া, তখন আবার তো এই সত্যটাই সবাই জানে। তো তখন ইভার সাথে আমার একটা দারুণ সম্পর্ক ছিল। তো সম্পর্কের ঘনিষ্ঠতায় সেই বয়সের আবেগে আমার মনে অজান্ত ছিল যে ইভা আমার সাথে প্রেম করবে, ক্ষতিটা কি। তো আমাদের তো যেটা হতো আর কি, কাজের শেষে সিজনের ব্যস্ততার শেষে একটা টাইম বের করে নিতাম। কাজল কিন্তু আমার ঠিক মনে নেই কী কারণে আমাদের চেয়েও বেশি ব্যস্ত ছিল। তো আমরা ওই একটা ডেটিংয়ের একটা আয়োজন করতাম ইভার সাথে। তো আমি ওকে রিক্সা করে নিয়ে যেতাম প্রায়। তো একটা সময় তো ইভার প্রতি ভালো লাগা ছিল, ইভার প্রতি একটা কাঁচা ব্যাপারটা ছিল, একটু খ্যাত ব্যাপার ছিল আর কি, যেটা আমি ব্যবহার করবো। তো এটা আমার প্রচণ্ড ভালো লাগতো ইভার। তো এবং ওইভাবে কথা বলতো। তো একদিন আমি ইভাকে নিয়ে আসছি, কাজল বোধহয় একটু দেরি হবে আসতে। তো কি গুছাচ্ছে তার মধ্যে একটা গামছার মতো একটা জিনিস দেখি। আমি বললাম যে ইভাইটা কি, খুব চকমকে কালার আছে। আমার বলে না আপনার দেখাবো না। বলো না কি, বলে এটা বেলাও বলো। আমি তো বলি কি গামছার মধ্যে বেলাও বলো। আমি ঠিক আছে, তুমি আমার ওই ডায়লগটা খুব ভালো লাগছে, তুমি এটা তো আমি তোমার বানাই দিই। সি আপনার আমি ভাই ডাকছি, আপনি কি আজে বাজে কথা বলেন, আপনার ধর্মকর্ম নাই। তো আমি কিছু এই বয়সে কিছু ধর্মকর্ম শিখছি এবং অনেক কিছু শিখছি আমার এই বয়সে আর কি। বাট আমি কিন্তু এবার সেই ভাই হয়ে রইলাম, প্রেমিক হইতে পারি নাই, বাকিটা হইতে পারি নাই। ধন্যবাদ। ভেরি গুড ম্যান। কাজল আয়না, লুৎফর আসো। আরে দুইটা কথা বলো না, আমি কি করো? আচ্ছা, এখানে আমার একটা কথা না বললে হয় না, লুৎফর কেন আসতে চাচ্ছে না? কারণ আমরা এখানে এই আয়োজনের আগে কথা হচ্ছিল যে আমরা সেখানে কি করব। সেখানে আমাদের কথা হচ্ছিল সেদিন আমরা স্বাধীন থাকবো, স্বাধীনতা দিবসে যার যা খুশি বলবো। তো আমাদের কথা ছিল প্রথমে যে তাহলে কি আমরা আমাদের পরিবার পরিজনকে সাথে নেব। তো প্রথম দিকে কথা ছিল, তো লুৎফর এবং কাজল ইচ্ছে না আমাদের ছেলে মেয়েদের সাথে সবার বউ বাচ্চার সাথে আমাদের বন্ধুদের পরিচয় থাকা দরকার। যখন আমি এবং মাসু প্রস্তাব দিলাম যে না সেদিন কিন্তু আমরা যার যা মুখে আসে, যার যা মনে আসে সবকিছু বলবো, মাসু যেরকম এখন করে আমরা বললাম, তখন দেখলাম লুৎফর এবং কাজল দুজনে পিছু হটে গেল। তাহলে তো বউ বাচ্চা নেওয়া যাবে না। পরবর্তীতে আমরা ওদেরকে নিশ্চয়তা দিয়েছি যে আমরা সবকিছু বলবো না। তো লুৎফর এবং কাজলকে ভয় পাচ্ছে যে মাসু যেভাবে শুরু করলো কিনা কি হয়। আমি লুৎফরকে বলছি, দোস্ত যদি বাঁচতে চাও তাহলে নিজে এসে নিজের কথা বলো। স্মৃতি তো সবাই চারণ করলো, আবার কেউ উন্মোচনও করলো। তো স্মৃতি উন্মোচন করার মতো দুঃসাহস আবার নেই। যে সাহস আমার ডান পাশে বসা বিপ্লবী কবি বন্ধু আছে, সেই দুঃসাহস আমার নেই। আমি শুধু এইটুকু বলতে চাই যে অবলোকন করার মতো যদি কোনো আনন্দ থাকে, অবলোকন করে যদি কেউ আনন্দ পায়, আমি সেই দলে। আমি কারো কোনো কিছু করা দেখলে আনন্দ পাই, দূর থেকে মনে হয় যে আমি ওই চরিত্রটা হয়ে গেছি, ওই চরিত্রর মতো আমারও চরিত্র গঠিত হয়ে যাবে, এরকম অনুভূতি আমার ভিতরে কাজ করে। তো সেই আনন্দটা আমি সবসময় করার চেষ্টা করেছি, এটা এখনো আমি করি। দুর্বিষহ স্মৃতি বা দুঃসাহসী স্মৃতি আমার নেই, যা আমার কিছু বন্ধুরা আছে, তারা অনেক বেপরোয়া, অনেক বৈপ্লবিক চিন্তা নিয়ে অনেক বিপ্লব সাধন করেছেন, সেটা আমার সৌভাগ্য। তবে সৃজনীর পদক্ষেপ করার পরে আমি বুঝলাম যে অনেক প্রতিভাবান, অনেক গুণী মানুষের সান্নিধ্যে এসেছে। এটা আমার কাছে খুব এনজয়েবল। তো আমার সেই সামান্য স্মৃতি, যেটা অবলোকনের আনন্দ, সেই অবলোকন করার আনন্দে যদি কেউ আনন্দিত হয়ে থাকেন, তাহলে সে আমার সহযাত্রী। এই মুহূর্তে
আমার অনেক কিছু মনে পড়ছে যেগুলো একসাথে এসে আমি জড়াই ফেলছি, আমি বলতে পারছি না, ঠিক গুছিয়ে বলতে পারছি না। ওরা যেভাবে গুছিয়ে সুন্দর করে কাব্য করে রসিকতা করে বলে, আমি ওইভাবে বলতে পারছি না। তবে আমি মনে করি যে উন্মোচনের পালা আজকে শুরু হলো। এই উন্মোচন উদ্ভাসিত হয়ে যায়, দিগন্তের এপার থেকে ওপারে এর সৃজনের সুগন্ধ ছড়িয়ে যায়। কবিতা পড়ার জন্য ডাকছি, একই সঙ্গে সৃজনের জন্মস্মৃতি নিয়ে কথা বলার জন্যও রাকা ইসলাম। সৃজনের অনেকেই হয়তো জানে না, সময় ওর পাণ্ডুলিপি পড়ে আমি বিশ্বে হতবাক, এবং আমি ওর কবিতার পাণ্ডুলিপি পড়ে বলেছিলাম রাকা হচ্ছে কবিদের কবি। এমনকি আসাদ চৌধুরী ওর কবিতার বইয়ের প্রথম গ্রন্থের ভূমিকা লিখেছিলেন, সেখানে উনি এই কথা বলেছেন। গতবার বাংলা একাডেমির বইমেলায় রাকার একটি কবিতার বই বেরিয়েছে। রাকাকে আমি কবিতা পড়ার জন্য এবং কথা বলার জন্য রাখছি। আবার একটু ঢুকে গেলাম, রাকা অবশ্যই আসবে। সে নিশ্চয়ই তার ইয়েতে লেখার লিস্টে এক লাইনের কবিতা আছে, অন্তত সেটা পড়বে রাকা নিশ্চয়ই আসবে। তার আগে আমি একটা কাজ না করলে অসম্পূর্ণ হবে, সেটা হচ্ছে আমাদের মোহন রায়হান, আমাদের বন্ধু, সে বললো যে তার কথা কিছুই বলা হয় না। আমরা কেউ বলে সেই সবার কথা গুছিয়ে সাজিয়ে গুছিয়ে বলেছেন। আমি সেই আক্ষেপটা কিছুটা মোচন করার চেষ্টা করি। সৃজনের আমরা যারা না, আমি শেষ না করলে আমার ধরে ক্ষতি বা থাকতেই আছে। আমি তো নিশ্চিত কথা বলেন। আচ্ছা, তো আমরা সৃজনে যারা ছিলাম এর মধ্যে আমি আমার ইয়ে মতো আমি নিজেকে যেভাবে দেখতাম সেভাবেই প্রায় সবাইকে দেখতাম। আমরা সাধারণ মানুষ, কিছু কিছু গান বাজনা, সাহিত্য সংস্কৃতি নিয়ে চর্চা, সেই নিয়ে আবেগ চর্চা ইত্যাদি ছিল। তো এর মধ্যে অসাধারণ একটা ব্যক্তি ছিল মোহন। তখন থেকে সে কবিতা লিখত। তো নবীর এক কদম নিচে নাকি কবি, তো উনি ছিল সেই স্ট্যাটাসের মানুষ। সৃজন যখন আমাদের বাস্তব কর্মকাণ্ডে প্রায় কর্মকাণ্ডহীন হয়ে গেল, তখন আমরা কিন্তু ব্যক্তিগত গুণ নিয়ে নিজ নিজ এরিয়াতে পরিচিত হতে থাকলাম। তার মধ্যে আমাদের এই জেনারেশনে বাংলাদেশে বিপ্লবী কবি বলতে কিন্তু মোহন রায়কে বোঝায় আজ পর্যন্ত। এবং আমরা মনে করি যে আমাদের মধ্যে কাউকে যদি যে কোনো জায়গায় বলা হয় যে নিকে, মোহন রায় কিন্তু সবাই চিনবে। আমরা বোধহয় সেই গল্পটা নিতে পারি মোহন রায়ের জন্য। এটা একটা মোহন রায়ের। আরেকটা দিক যেটা হচ্ছে, যেটা আমি বলতে পারি ব্যক্তিগত দিকে মোহন হচ্ছে একটা চরম ছোট লোক, আচ্ছা, চরম হিংসুক, চরম মেজাজি, বদমেজাজি, চরম আবেগপ্রবণ। আমি যে খারাপ কথাগুলি বললাম, এই প্রত্যেকটা খারাপ কথার মধ্যে ওর একটু চরম সরলতা আছে, এবং সেটা তার লেখায় কিন্তু আছে, তার ব্যক্তিগত জীবনে আছে। এটা ওর থাকুক, এটা আমি চাই। এটাতেই এই যে সরল তার যে এক্সপ্রেশন, তার ছোট লোক, আমি তার হিংসা, তার রাগের, তার কিছু কিছু আবেগের, সেটার মধ্যে সামহাও প্রচন্ড সরলতা প্রকাশ পায়। সেজন্যই বোধ আমরা খুব কাছের বলতেন। আমি এটাকে আপনারা যদি বলেন প্রশংসা, আমরা বলেন যদি গালাগালি, আমার মনে সেটা বুঝবে, বন্ধুত্ব নিয়ে বুঝবে আর কি। আমি ধন্যবাদ। আচ্ছা, আর দু একটা কথা, সৃজনের সেই সময়ে আমাদের একটা জাতীয় সঙ্গীত ছিল। জাতীয় সঙ্গীতের দ্বৈত শিল্পী ছিল তারেক খান মজলিস আর জুলি। তো জুলি আইলাম হেল। তো আমরা চাবো সবাই নিশ্চয়ই যে আজকে গুনা এবং তারেক এই গানটা গাবে। আমাদের সেলু বড়ুয়া আছে, আমরা অনেক ভালো সুনীতি সেলুর কাছে, সুমন চৌধুরীর কাছে প্রচুর ভালো আমরা অনুষ্ঠান ছাড়া নিজস্ব আসর হতো। আমরা আজকে এই ইয়েতে সবসময় মনে পড়ে, বা এখানে আমাদের অনেকেরই শিক্ষণীয় ছিল। আমি পার্সোনালি দেখেছি যে না, এটা সাংঘাতিক একটা বড় গুণ। তো আসলে আমাদের এই সেই সময় ওই যে সংসারটা, আমাদের সুন্দর সৃজন সংসার থেকেই বোধহয় আমাদের অনেক পাওয়া তৈরি হয়েছে, এবং সেখান থেকে আমার ব্যক্তিগত জীবনে কাজে লাগিয়েছি আমি ব্যক্তিগত মনে করি, এবং সেটা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে নিজেদেরকে গড়তে সাহায্য করছে। আমি বলবো। ধন্যবাদ। কিন্তু আমি মাসুর কাছে দাবি করছি যে আমি এখানে স্বভাবগতভাবেই হিংসুক হবে, ক্রোধের মানুষ হবে, তারপরে জ্বলে ওঠা মানুষ হবে, ভালোবাসার মানুষ হবে। মোহনের মধ্যে সেটা ছিল, এবং মোহন সে নিজেই বলছে তার মাটির হাতে রাখা
জীবনটা, তো সেখানে এই এক্সপ্রেশনগুলি তার জীবনে আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে উঠছিল আছে, এবং আমি কিন্তু এটাকে ভালোবাসার বহিঃপ্রকাশই ভাবতাম সবসময় আজকের এই দিন পর্যন্ত। সেজন্য আমাদের সম্পর্ক কিন্তু এত নিবিড়, এত গভীর। আমি মনে করি মোহন আমার কথাটা বুঝতে পেরেছিল, আমি আবার বলে বোঝালাম। থ্যাংক ইউ।